চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকালো রাতের দিকে। রাত বলল, এসব বলার কোনো কারণ নেই তোমাকে, বাট তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও আমার ফ্যামিলির একটা অংশ। আম্মু যদি সুস্থ থাকতো, তুমি ওই দিন গেলে না। আম্মু তোমাকে খুব আদর করতো, রেখে দিত তোমাকে, যেতেই দিত না। কিন্তু আম্মু তোমাকে চিনতে পারেনি। নানু ভাই এখনও নিজেকে দোষারোপ করে কেন সে আম্মুকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিল। আমি নানু ভাইয়ের দোষ দেখি না। সে তো আম্মুকে সুখে দেখতে চেয়েছিল, সে তার ভবিষ্যৎ দেখেনি। আম্মুর কপালে সংসার ছিল না। ভাগ্যে থাকতে হয় জানো, ভালোবাসাও ভাগ্যে থাকতে হয়। কিন্তু নানু ভাই দোষ করলে করেছে রাত্রি খালামণির সাথে। আমি দেখেছিলাম রাত্রি খালামণি কতটা সাফার করেছিল নিজের ভালোবাসার মানুষের জন্য। সে ভালোবাসা পেয়েছেও, দেখো সে নেই, কিন্তু এখনো সে ভালোবাসা পাচ্ছে। চাঁদনির খুব কান্না পেল নিজের বাবার কথা মনে পড়েই। রাতের নিজের মানুষই, নিজের বাবাই ওর সাথে এমন করলো। অথচ আকিব শিকদার চাঁদনিকে কতটা ভালোবেসেছে, যত্ন করেছে। ওই মানুষটা কখনো ওকে বুঝতেই দেয়নি চাঁদনি যে তার নিজের মেয়ে না। যেখানে ও নিজের বাবা না বলে এত রাগ দেখাচ্ছে। আসার সময় মানুষটার সাথে কথা পর্যন্ত বলেনি। রাত কিছু বলার আগেই আধার কেবিনে ঢুকলো। আধারকে দেখে রাত উঠে দাঁড়ালো। চাঁদনি তড়িঘড়ি করে চোখ মুছলো আধারকে দেখে। আধার একবার রাতকে দেখলো, আবার চোখ ঘুরিয়ে কাঁদতে থাকা চাঁদনিকে দেখলো। রাত ভ্যাবাচাকা খেয়ে গেল আধারের তাকানোর ধরন দেখে। দুজনের মধ্যে একজনও বুঝতে পারল না কি বলবে। পার্টিতে একজন আরেকজনকে কোনা চোখে দেখেছে, কিন্তু কথা বলেনি। কেন যেন ওরা একে অপরের সাথে কথা বলতে পারে না। রাত কিছু না বলে বেরিয়ে গেল কেবিন থেকে। রাতের যাওয়ার পানে তাকিয়ে আধার নাক ফুলিয়ে বলল, ধুর, অভদ্র একটা। পরপর সে তাকালো কান্নারত চাঁদনির দিকে। ওর চোখের পাতা এখনো ভেজা। ভেতরটা মোচড় দিয়ে উঠল আধারের। হৃদয়ের সর্বত্র হিংস্রের দাবানলে পুড়ে ছাই হয়ে গেল। ভেতর থেকে কেউ চিৎকার করে বলল, এই চোখের পানি তোর জন্য না আধার। এই চোখ দুটো আজ তোর জন্য কাঁদেনি তো, ইভেন কখনোই কাঁদেনি তোকে হারানোর ভয়ে। অথচ চোখ দুটো সহ আস্ত মানুষটাই তোর। নিজের ভেতরের আওড়ানো কথাগুলো খুব করে চেপে ধরল আধারকে। ধূপধাপ পা ফেলে ও এগিয়ে এলো চাঁদনির দিকে। আধার বিষাদ দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। অঢেল বিরহ মাখা কণ্ঠে বলল, কার জন্য তোর এত মায়া চাঁদনি? এত চোখের জল কার জন্য? আমাকে তো কখনো এভাবে মায়াময় দৃষ্টিতে দেখিসনি। এত আবেগ কার জন্য? বুক কাঁপছে তোর? কষ্ট হচ্ছে? দুদিন আগে আসা একটা ছেলের জন্য এতটা কষ্ট কেন পাচ্ছিস? এত ঠুনকো তোর আবেগ? হাহ, আমি বোধহয় পারতাম না রে। আমি খারাপ ছিলাম, জঘন্য ছিলাম, তবুও আমার আবেগ ভাগ হয়নি। চাঁদনি ছাড়া অন্য কারোর জন্য আমার আবেগ আসেনি। তুই এত ভালো হয়েও কেন ভাগ করে ফেললি? আমার তো অর্ধেক আবেগে পোষায় না। মুক্তি চাস চাঁদনি? বল, মুক্তি চাস? মুক্তি নেই তোর। আমার মুক্তি না হওয়া পর্যন্ত তোর মুক্তি নেই। চাঁদনির মুখে কোনো শব্দ ফুটল না। নেতিয়ে যাওয়া দৃষ্টিতে শুধু দেখলো ও। আশ্চর্য, ও করেছেটা কি? এখন কি ও কাঁদতেও পারবে না? কান্নার কারণ না জেনেই তো আধার চোটপাট শুরু করলো। অবশ্য এটাই আধারের সাথে যায়। এমন বিহেভ না করলেই বরং চাঁদনি অবাক হতো। যে ছেলেটা জাস্ট অন্য ছেলের সাথে ওকে দাঁড়ানো দেখে ওর অবস্থা খারাপ করে দিতে পারে, সে আজ দেখলো চাঁদনি ওই ছেলের জন্য কাঁদছে। তিলকে তাল বানানোর স্বভাব তো আধারের বহু আগে থেকেই। তাই বলে মুক্তি? এখানে মুক্তির কথা আসলো কোত্থেকে? চাঁদনি মুক্তি চাইলে কি আধারকে মুক্তি দেবে? চাঁদনির এসব ভাবনার মাঝেই আধারকে অবাক করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দরজায় বসানো ছোট্ট কাচের জানালা দিয়ে বাইরে থেকে সবটাই অবলোকন করলো রাত। ও মলিন হাসলো সেদিকে তাকিয়ে। খুব অযাচিত একটা ভুল হয়ে গেল ওর দ্বারা। ও নিজের মায়া বিলিয়ে ফেলল এমন একটা মানুষের জন্য যে আগে থেকেই অন্য একজনের মায়ায় আবদ্ধ, অন্য আরেকজনের বাহু ধরে থাকে। ওর মায়া দেখার সময় তার নেই। ও মায়া দেখায়নি সেজন্য। সস্তা হয়ে যাবে যে, যে মায়ার দাম নেই।
সে মায়া দেখিয়েও নিজেকে সস্তা বানাতে চাচ্ছে না। ও ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল। এটা যেমন সত্যি, তার চেয়েও বড় সত্যি, কখনো কারো ভালোবাসা চায়নি ও। ভালোবেসেছে কিন্তু ভালোবাসা ফেরত চায়নি। ছোট্ট শ্বাস ফেলল রাত। ওকে একবার থানায় যেতে হবে। রিকের ব্যাপারটা ও সুহাসের উপর ছেড়ে দিতে পারছে না। যদিও সুহাস নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করবে, কিন্তু রাতের যে ক্ষোভ বা আক্রোশ জেগেছে ওর প্রতি, সেটা ওর অবস্থা সামনাসামনি না দেখলে কলিজা ঠান্ডা হবে না। ভাইয়া, কারো ডাকে রাতের ভাবনার সুতো কাটলো। তটিনী এসেছে। রাত নিজেকে সামলালো, পেছন ফিরে তাকালো তটিনীর দিকে। কথা বলেছেন? হুম, চলে যাবো এখন। তুমি থাকবে? না, আদার না আসলে থাকতাম। এখন তো ও চলে এসেছে, বাড়ি চলে যাব। একা যাবে? অনেকটা রাত হয়ে গেছে তোটেনি। আম্মু বারবার কল দিচ্ছে, চিন্তা করছে আমার জন্য। এত রাতে তো গাড়িও পাবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত তোমার। সমস্যা নেই, চেনা রাস্তা, ভয় লাগবে না। তারপরও একটা মেয়ে তুমি। দেশের পরিস্থিতি তো ভালো না। আবার চুপ করে বলল, আমি থানায় যাচ্ছি, আসো তোমাকে পৌঁছে দিচ্ছি। আপনাকে আবার উল্টো রাস্তায় যেতে হবে। শুধু শুধু কষ্ট কেন করবেন? আমি একা যেতে পারবো তো। সমস্যা নেই, বড় ভাইয়ের মতো ট্রাস্ট করতে পারো। রাতের ব্যক্তিত্ব দারুণ। ও মেয়েদের ব্যাপারে এসব বিষয় নিয়ে বড্ড সেনসিটিভ। একটা মেয়ে শুধুমাত্র অসাবধানতার কারণে বিপদে পড়বে, তার ক্ষতি হবে, রাত এসব নিতে পারে না কেন যেন। ও যদি পারত, পুরো বাংলাদেশের সিস্টেম চেঞ্জ করে দিত। মেয়েদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ টুকু দিত নিজের। হয়তো ও পুরো বাংলাদেশের মেয়েদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না, কিন্তু ওর অধীনস্থ ঢাকা 10-এর সব মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সেখানে ওর পরিচিত একটা মেয়েকে এত রাতে কী করে একা ছাড়বে ও? সিদ্ধান্ত হলো, ও তটিনীকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তটিনীও দ্বিমত না করে রাজি হয়ে গেল। রাত জানে না তটিনী রাতকে ট্রাস্ট করে, কিন্তু সেটা বড় ভাইয়ের মতো নয়। রাতের প্রতি ওর অনুভূতিটা কোনো দিক দিয়েই ভাইয়ের মতো লাগে না। তটিনীর অবশ্য এখনও এই অনুভূতির কোনো দাম দেয়নি। বিপরীত পাশের মানুষটা যে বড্ড পাথর। তটিনীর অনুভূতি তার নিজের কাছে খুব দামি। সেই অনুভূতির দাম দিতে হয়। রাত যে সেই দাম দেওয়ার চেষ্টাও করবে না, সেটা ওর জানা। বান্ধবীর বড় ভাইকে এইটুকু তো চিনেছে ও। সাবিহাদের বাড়িতে প্রথম থেকেই সবচেয়ে বেশি যাতায়াত ছিল তটিনীর। সাবিয়া যখন বলতো আজকে বড় ভাইয়া আসবে, তখন সে অধীর হয়ে বসে থাকতো কখন সাবিহার বাড়িতে যাবে ও। রাতকে এক পলক দেখার আশায় কতবার ও হাজার রকমের এক্সকিউজ বানিয়ে সাবিহাদের বাড়িতে গেছে, সেসব তো ও ছাড়া কেউই জানে না। রাত যতবার এহসান বাড়িতে ওর দাদু ভাইকে দেখতে যেত, সেই দিনগুলোতে তটিনীরও যাতায়াত বাড়ত ও বাড়িতে। কোন অদৃশ্য টানে সে বারবার ছুটে যেত, সেটা ওর অজানা ছিল। ভালোবাসা টের পাওয়া যায়। ভাবনার মাঝেই গন্তব্য পৌঁছালো তারা। তটিনীর বাড়ির সামনে গাড়ি থামালো রাত। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই রাত জানালা দিয়ে তাকিয়ে বলল, সাবধানে যাও। গেটের সামনেই দাঁড়িয়ে আছে তটিনী। গেটটা খুলেই একটুখানি পথ পেরিয়েই সদর দরজা। বেল বাজালেই ওর আম্মু দরজা খুলবে। এইটুকু রাস্তাও রাত ওকে সাবধানে যেতে বলছে। এ ব্যক্তিটাই তো শেষ করে দিল তটিনীকে। পূর্ণ গতিতে গাড়িটা আবারও স্থান ত্যাগ করলো। তটিনী তাকিয়ে থাকলো গাড়িটার পানে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ তাকিয়ে থাকলো। ধীরে ধীরে গাড়িটা চোখের আড়ালে চলে গেল, মিশে গেল রাতের আধারে। হুট করেই কিছু মানুষের প্রতি আমাদের আবেগ জন্মে যায়। আমরা চাইলেও সেটাকে দমন করতে পারি না। চাইলেও নিজেকে কখনো কখনো আটকানো সম্ভব হয় না। তটিনী কখনো বলেনি এই বিষয়টা কাউকে, এমনকি সাবিয়াকেও না। কিছু ব্যাপার থাকে খুব গোপন, একান্ত ব্যক্তিগত, যেগুলো কাউকে বলা যায় না। এ বিষয়টা তার কাছে তেমনই। তটিনী দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিল বাড়ির ভেতর। কক্ষে নীরবতা বিরাজমান। চাঁদনি কাছে বড্ড ভারী লাগলো এই নীরবতা। বুকের উপর লেপ্টে থাকা মানুষটার মনের বিষণ্ণতাই হয়তো গুমোট পরিবেশটাকে আরো বিষিয়ে তুলেছে। নীরবতা ছিন্ন করে চাঁদনি ডাকলো, আধার ভাই। আধার চাঁদনির বুকে মাথা রেখে শুয়ে আছে নিজেকে শান্ত করার জন্য।
এর যে ভালো উপায় বা ব্যতিক্রম কিছু এই মুহূর্তে পায়নি সে। মনে খুব খসখস করছে ওর। চাঁদনিকে অনেকটা সময় জড়িয়ে ধরে বসেছিল ও। বিপদ কেটে যাওয়ার পর ভয় বেড়ে যাওয়ার সায়েন্সটা বুঝতে পারছে না ও। চাঁদনি ঢোক গিলছে বারবার, গলা শুকিয়ে যাচ্ছে ওর। আধার মুখ তুলল না, তাকালো না ওর ভয়ার্ত মুখের দিকে। ওভাবেই বলল, কষ্ট হয়েছে তোর অনেক, তাই না জান? আমার খুব ভয় লাগছিল জানো, ওরা যদি আমাকে কলঙ্কিত করে দিত। আমি আমার কলঙ্কিত মুখ তোমাকে কি করে দেখাতাম? তুই আমার কাছে কখনো কলঙ্কিত হবি না চাঁদনি। বলেছিলাম না তোকে, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমি আমার চাঁদের গায়ে কোনো কলঙ্ক লাগতে দেব না। তুমি আরেকটু দেরি করে এলে আমার কি হতো বলো তো? তোর কি হতো জানি না, কিন্তু আধার শিকদারের আজীবন কারাদণ্ড হতো, ফাঁসিও হতে পারত। চাঁদনি আঁতকে উঠল খানিকটা বিস্ময় আর ভয় নিয়ে বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে? কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি, 3টে মার্ডার হতো আমার হাতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা খুনেই যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়। সেখানে আমি 3টে খুন করার পর আমার শাস্তি কি হতো ভাব। তবে আফসোস থাকতো না জানিস, জেলে গেলেও কোনো কষ্ট হতো না। এই ভেবে শান্তি পেতাম যে আমি আমার চাঁদের অপমানের প্রতিশোধ নিতে পেরেছি। কিন্তু এটা ভেবে কষ্ট হতো যে তোকে আমি প্রোটেক্ট করতে পারলাম না, চাচ্চুকে দেওয়া কথা রাখতে পারলাম না। আফসোস থেকে যেত, তোকে আর দেখতে পারতাম না, জ্বালাতে পারতাম না। আর সবচেয়ে বেশি কষ্ট হতো এই ভেবে যে সংসার করার স্বপ্ন আমি দেখেছিলাম সেটা আর পূরণ হতো না। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়ালো। আধারের বলা কথাগুলো কল্পনায় আসতেই ওর চোখের সামনে সব ভেসে উঠল। চাঁদনি চোখ বন্ধ করে ফেলল, আধারের মাথার উপর রাখলো নিজের কাপা হাত। এতক্ষণে আধার মাথা তুলে তাকালো চাঁদনির দিকে। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। ফ্যাস ফ্যাস করে কাদা ছাড়া আর কিচ্ছু পারে না। আধার নরম হাতে চোখের পানি মুছিয়ে দিল, বলল, আরে বাবারে, কাঁদছিস কেন? এমন রিয়াক্ট করছিস যেন কালকে আমার ফাঁসি, মরে যাব আর দেখতে পাবি না। আরে খুন তো করিনি পাগলি, করার চান্সও নেই। বড় জোর আধমরা করতে পারি। আচ্ছা যা, একটু একটু শ্বাস নেবে এমন অবস্থা করে ছেড়ে দেব। প্রমাণ লোপাট করে দিলেই জেল ফাঁসির চান্স থাকবে না। আমাদের সংসারের স্বপ্নভঙ্গ হয়নি রে চাঁদনি, কাঁদিস না। আছি আমি, সব সময় আছি তোর সাথে। রাতের কালো জিপটি নিস্তব্ধ পরিবেশে ক্ষুণ্ণ করে এসে থামলো থানার সামনে। রাত সতর্ক পায়ে নেমে পড়ল জিপ থেকে। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরিবেশ পরোক্ষ করে নিল। চারিদিকে শুনশান নীরবতা। থানার ভেতরও দু একজন কনস্টেবল ছাড়া আর কেউই নেই হয়তো। রাত হাঁটা ধরল থানার ভেতর। ওর পিছু পিছু সুহাসও পা চালাচ্ছে। সুহাস বাড়ি থেকে এসেছে আবারও। ওর খুব চিন্তা হচ্ছিল রাতকে নিয়ে। এভাবে রাত বিরেতের একা ঘোরাফেরা করা উচিত না ছেলেটার। কোন দিক থেকে বিপদ চলে আসে। এমনিতেই তো শত্রুরা উৎপেতে আসে রাতের ক্ষতি করার জন্য। বিপদের তো কমতি নেই। ওরা থানার ভেতরে ঢুকতেই রাতকে দেখে কনস্টেবল দাঁড়িয়ে পড়ল। ওসি নেই, এত রাতে থাকবে না, এটাই স্বাভাবিক। সুহাস ইশারা করতেই লকআপের দরজা খুলে দেওয়া হলো। রাত ধীর পায়ে গারদের ভেতরে ঢুকলো। কড়াদের ভেতর মোট 3জন মানুষ। মেঝেতে পড়ে আছে সবাই। রাত ধীর পায়ে রিকের কাছে গেল। শার্ট দেখে চিনেছে ও। শার্টের অবস্থা খারাপ, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে লাঠির বাড়িতে। রাতের চাঁদনির ছেঁড়া গাউনটার কথা মনে পড়ল। রিকের অবস্থা দেখে খুব শান্তি লাগলো ওর। রিক মাটিতে পড়ে আছে, ধুলোয় মাখামাখি অবস্থা ওর। শ্বাস নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। কিভাবে যে উত্তম মাধ্যম পড়েছে সেটা ওর অবস্থা দেখে আর বলার অপেক্ষা রাখে না। রাত মনস্থর গতিতে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসলো। রিকের মুখটা মেঝের সাথে লেপ্টে, ভালো করে বোঝা যাচ্ছে না। ওর চুলগুলো মুঠো করে ধরে মুখটা উপরে তুলল রাত। ঠোঁট কেটে রক্ত ছড়িয়ে গেছে ওর মুখের আশেপাশে। নাক ফেটে রক্ত গড়িয়ে শুকিয়ে লেগে আছে। রাত ক্রুদ্ধ স্বরে বলল, মেয়েটার গায়ে হাত কেন দিয়েছিস? কোন পাকাতে মই দিয়েছিল তোর?
রিক নিভু দৃষ্টিতে তাকালো ওর দিকে, আবার চোখ জোড়া বন্ধ করে ফেললো। রাত ঝাঁকালো ওর মুখ, হিসিয়ে বলল, বল, কিসের আক্রোশ তুললি? মেয়েটা কি ক্ষতি করেছিল তোর? সাবিহা করতে বলছে এসব, তাই না? না নিজে থেকে করেছিস? ও জানতো না? বল, চুপ করে থাকিস না। রিকের মুখ থেকে কথা বের হয় না। রাত বেশ শক্তপোক্ত শোলযুক্ত কেটস পরে এসেছে। আচমকায় ধুম করে লাথি বসালো ও রিকের সেনসিটিভ জায়গা বরাবর অন্ডকোষে আঘাত পেয়ে মৃত্যুর সমান যন্ত্রণা অনুভব করল রিক। ব্যথায় কোকিয়ে উঠল রিক, কিন্তু শব্দ করার শক্তি পেল না। একই জায়গায় ও দুজনের লাথি খেয়েছে। আবার একটু আগে পুলিশের ডান্ডার বাড়িও পড়েছে পিঠের উপর। কেউ রহম করেনি একটুকু। ওর সাথে দুজনের অবস্থা ওর চেয়েও খারাপ। কনস্টেবলের থেকে রাত জানতে পারল রিকের বাবা উকিল নিয়ে এসেছিল ছেলেকে ছাড়াতে, কিন্তু রাত এত ধারা দিয়ে মামলা করেছে যে তা ছাড়িয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। আগে রিককে কোর্টে চালান করা হবে, এরপর আদালত যা বিচার করে। কিন্তু জেলে থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলে বিচারের আশা থাকতো একেবারে শূন্যে। এখন কেসটা আদালতে উঠলে ঢিসমিস হওয়ার সুযোগ পাবে না। রিকের বাবা এখন সিনিয়র উকিল হায়ার করবে, করুক। পারলে বাংলাদেশের সব উকিল হায়ার করে ফেলুক। রাতও দেখবে কি করে সে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। বাইরে সকালের আলো ফুটেছে, পর্দা গলিয়ে একটু একটু আলো ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করছে কেবিনে। সে আলোয় চাঁদনির মুখটা মায়াবী লাগছে। নিরীহ একটা বাচ্চা মেয়ে, ট্রমার উপর ট্রমা পেতে পেতে ভেতরটা ক্লান্ত, হয়তো মুখের উপরও ছাপ ফেলছে। ক্লান্ত পরিশ্রান্ত মেয়েটার চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গিয়েছে। আধার গালে হাত রেখে পাংশুটে মুখে তাকিয়ে আছে ওর দিকে। হাত বুলিয়ে দিচ্ছে ও চাঁদনির চুলে। গায়ের দাগগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিচ্ছে ওকে। চাঁদনিকে ওভাবে জখম করার অধিকার শুধু ওর। চাঁদনির গায়ে শুধু ওর গায়ের দাগ থাকবে, কিন্তু সেখানে অন্য কারো পৈশাচিক আচরণের সাক্ষী হয়েছে মেয়েটা। এটাই মেনে নেওয়া যাচ্ছে না। রিককে একবার হাতে লাগালে পাক ও আঙ্গুল আর দাঁতগুলো হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে ভাঙবে। জানোয়ার একটা। তটিনী সাত সকালে কল করছে আধারকে। আধার হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো এত সকালে তটিনী কেন কল করতে পারে। ফোনটা সন্তপনে কানে চেপে ধরতেই ওপাশ থেকে তটিনী তড়িঘড়ি করে বলল, সাহিবাকে কি বলেছিস? আধার মুখ বাঁকিয়ে শ্লেষাক্ত হাসলো, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কিচ্ছু বলিনি তোর বান্ধবীকে। প্রমাণ ছিল না যে এমপির বোন বলে কথা, আবার খুব পাওয়ারফুল ফ্যামিলির একটা মাত্র মেয়ে। আমি সাধারণ একটা মানুষ, খুব বেশি কী বা করতে পারতাম। এভাবে বলছিস? খুব হতাশ লাগছে রে তনু, এমন তো হওয়ার কথা ছিল না। সাবিহা শুধু আমাকে নয়, আমার সাথে জুড়ে থাকা প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে ভালোবাসতো। সেখানে চাঁদনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ও জানতো না। তটিনী, ও কেন এমন করলো বলতো? আধার ও কিছু করেনি? ওর বন্ধু করেছে তো। তো বন্ধু করেছে, সেটা ওর দোষ? ও কিন্তু আমাদের সাথেই ছিল, আমাদের সাথেই গিয়েছিল চাঁদনিকে খুঁজতে। চোয়াল শক্ত হয়ে উঠল আধারের, দাঁতের দাঁত পিষে বলল, অবুঝের মতো কথা বলবি না তটিনী। এটাও আমাকে বিশ্বাস করতে বলছিস? রিক সব এমনি এমনি করেছে, কারো উস্কানি ছিল না। সাবিহারি বাড়িতে, সাবিহারি খুব ক্লোজ ফ্রেন্ড, এত সাহস পাবে না তো কে পাবে? সিসিটিভি ফুটেজগুলো সব এক টাইমে বন্ধ হয়ে গেল। বাগান বাড়ির চাবি রিক আসমান থেকে পেয়েছে। কতটা সূক্ষ্মভাবে কাজগুলো হয়েছে বুঝতে পারছিস না তুই? না বুঝতে চাইছিস না? কোনটা? পজিটিভভাবে ভাব। রকির তোর প্রতি আক্রোশ ছিল, সে আক্রোশ সাবিহা না বললেও ও যে কোনোভাবে তোর উপর তুলতো। তো এটার তো প্রমাণও নেই যে আদৌ সাবিহা বলেছে কিনা। সিসিটিভি ফুটেজে রিক আর ওর চেলাপেলারা নষ্ট করতে পারে না। এখানে সাবিহার হেল্প লাগবে কেন? চাবি জোগাড় করা কি খুব কঠিন কাজ? আর ধরে নে জোগাড় হলো না, লক স্মিথ এনে চাবি ছাড়া দরজা খোলা যায় না। এখানে তো সাবিহার জড়িত থাকার কোনো পারফেক্ট রিজনই দেখছি না আমি। তুই না দেখলেও
তোর বান্ধবী পরোক্ষভাবে জড়িত, মেনে নে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বাহ, বান্ধবীর কাজকে জাস্টিফাই করছিস, ভালো ভালো। তটিনী আরও কিছু বলতে চাইলো কিন্তু আধার কল কেটে দিল। ওর ভালো লাগছে না কিছু। এরপর তটিনী নিশ্চয়ই সাবিহার পক্ষে আরও দু এক লাইন সাফাই গাইবে, কিন্তু এটা আধার শুনতে চাচ্ছে না। আধার তাকালো ঘুমন্ত চাঁদনির দিকে। মেয়েটার দিকে তাকালেই থেকে থেকে বুকটা হাহাকার করে উঠছে ওর। ওর খামখেয়ালি আর দায়িত্বহীনতার আস্ত বহিঃপ্রকাশ মেয়েটার এভাবে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা। অপরাধ বোধে পুড়ে যাচ্ছে ও। এখন আবার তটিনীর কাছে নানান যুক্তিহীন কথা শুনে তটিনীকেও বন্ধুর তালিকা থেকে বাদ দিতে চাচ্ছে না আপাতত। এখন ওর একমাত্র কনসার্ট ওর চাঁদ, শুধু চাঁদ। আধার হাত বাড়ালো চাঁদনির মাথায়। মনে মনে ভাবলো আর একটু সকাল হলেই ও চাঁদনিকে নিয়ে যাবে। বেলা বাড়তেই মাহাদি, আমান আর রাবি পেল। আধারের কল করে ওদের ডাকতে হয়নি, ওরা নিজ দায়িত্বে চলে এসেছে। জানে আধার একা সব সামলাতে পারবে না। উপরে উপরে নিজেকে খুব শক্তপোক্ত দেখালো, ভেতরে ভেতরে আধার খুব ভীতু একটা মানুষ। এটা ওর বন্ধুরা ছাড়া তো আর কেউ জানে না। তটিনী আসেনি, ও আসবে না, আধার সেটা ধারণা করেছিল। ও এখন যাবে সাবিহার কাছে, ওকে সামলাবে। মেয়েটা খুব ভালো। আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না, যাদের কাছে গেলেই একটা পজিটিভ ভাইব আসে, তাদের থেকে ওরা সবার কথা ভাবে। তটিনী তেমন একটা মেয়ে। তটিনী গতকালকে চাঁদনির কাছে ছিল। ওর মনে হয়েছিল চাঁদনির ওকে দরকার। তখনও সাবিহাকে বকেছিল। আজ ওর মনে হচ্ছে সাবিহার ওকে দরকার। মেয়েটা ভালো নেই, তাই ও চাঁদনির কাছে না এসে সাবিহার কাছে গিয়েছে। আমান কেবিনের কর্নারে রাখা কাউচের উপর বসে আছে। মাহাদি আর রাবিব চাঁদনির ডিসচার্জ করাতে গেছে কাউন্টারে। ওরা এখনও ডিসচার্জ পেপার নিয়ে আসেনি। আধার এক পলক ঘুমন্ত চাঁদনির দিকে তাকিয়ে আবার আমানের দিকে তাকালো। আমান গালে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। গতরাতে আধার ওদের 3 বন্ধুকে একটা দায়িত্ব দিয়েছিল। রিক আর ওর 2 সহযোগীকে পুলিশ স্টেশন থেকে যে কোনো উপায়ে ছাড়িয়ে হাড়গোড় ভেঙে দেওয়া। পুরোপুরি মারা যাবে না, কিন্তু মেরে আধমরা করে দিতে হবে। পারলে 3 জনের পুরুষত্ব নষ্ট করে দিতে হবে যে কোনো উপায়ে। জেলে থাকলে ওরা আরও সেফ জোনে থাকবে। রিকের বাবা ছেলের গায়ে ফুলের টোকা লাগতে দেবে না। রিকের শাস্তি হওয়া তো অনেক পরের বিষয়, জেলে রাখাই টাফ হবে। এসব ভেবেই আধার ওর 3 বন্ধুকে এসব দায়িত্ব দিয়েছিল। ওরা 3 জন আধারের কথা অনুযায়ী জেলে গেল রিককে ছাড়াতে। যে এফআইআর করেছে সেই যদি এফআইআর তুলে নেয় তাহলে তো সহজেই ওদের ছাড়ানো যেত। আধার এফআইআর করেছিল, ওদের ছাড়ানো আধারের পক্ষে সহজ ছিল সবচেয়ে। কিন্তু রিকের অবস্থা ওদের ভাবনার চেয়ে ভিন্ন ছিল। ওরা সেখানে সেফ জোনে ছিল না, উল্টো পুলিশরা পুলিশের মতোই আচরণ করছে ওদের সাথে। রাত আলাদা করে ওসিকে কল দিয়ে বলেছিল ওদের মারতে। মামলার উপর মামলা দিয়ে রেখেছিল যাতে ওকে ছাড়ানো না যায়। যে কাজটা আধার ওদের করতে বলেছিল সে কাজটা রাত পুলিশকে দিয়ে করালো। আধার শুধু এফআইআর করেছিল, শাস্তির সব ব্যবস্থা রাতেই করেছিল। এখন আমান বসে বসে ভাবছে ও এসব আধারকে বলবে কি না। সামনে বসা ছেলেটা একটা পাগল, সব কিছুতে ওর ওভার রিয়াক্ট করে। এখন আমান যদি বলে এসব, আধার এটাই মানতে পারবে না কেন রাত এসব করবে। চাঁদনি রাতের কি হয় আমান একটা সিম্পল কথা বোঝাতে পারবে না। রাতের বাড়িতেই চাঁদনির সাথে এমন একটা ঘটনা ঘটেছে। ওরা সোশ্যাল অ্যাক্টিভ জার্নালিস্টরা উৎপেতে থাকে ওদের একটা ভুল ডিসিশনের জন্য, যাতে ফলাও করে সেটা প্রচার করতে পারে। সেখানে রাত অবশ্যই চাইবে নিজের রেপুটেশন ঠিক রাখতে, যাতে সে এটা অন্তত গলা উঁচিয়ে বলতে পারে যে মেয়েটার সাথে তার বাড়িতে দুর্ঘটনা ঘটেছিল, সে মেয়েটার সেফটির জন্য সে সর্বোচ্চ করেছে, দোষীদের শাস্তি দেওয়ারও সকল ব্যবস্থা করেছে। এখানে চাঁদনির চেয়েও বেশি রাত নিজের রেপুটেশনের কথা ভেবেছে। এসব আমান কখনোই বোঝাতে পারবে না ও আধারকে। আধার নিজে যা বোঝে সেটা। আমানের ভাবনা বোঝার ওর প্রয়োজন নেই। রিক আর ওর চেলাপেলারা কোথায়? আধারের প্রশ্নে আমান ভাবনা থেকে বেরিয়ে এলো। জেলে। কাহিনী কি?
তোদের না একটা কাজ দিলাম আমি, পুলিশ স্টেশনে গিয়ে ওইসব কি বলছিলি? যে কাজটা আমাদের দিয়েছিস সেটা পুলিশেরা অলরেডি করে ফেলেছে। ওকে ছাড়ানো এখন ইজি না, অনেক ধারায় মামলা পড়েছে ওর ওপর। এসব তো বলেছিস কালকে, কিন্তু এসব করেছে কে? রিকের বাবা যথেষ্ট পাওয়ারফুল, এত সব তার ছেলের সাথে করা ইজি না। আমাদের এমপি মহোদয় মানে সাবিয়ার বড় ভাই নিজ তাগিদে সব কিছু করলো। এখন ওসির তো এত হ্যাডাম নেই, এমপির কথার ওপর দিয়ে যাবে। আধার নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমানের দিকে। আমান মনে মনে প্রস্তুতি নিল আধারকে সব নিজের পয়েন্টের অফ ভিউ দিয়ে ব্যাখ্যা করার জন্য, কিন্তু আধার কোনো কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো হলো, খুব উপকার করলো আমার সে, ধন্যবাদও দিলাম না। আমান অবাক দৃষ্টিতে তাকালো, কিছু বলতে যাবে তার আগেই মাহাদি আর রাবিব ডিসচার্জ পেপার হাতে নিয়ে ঢুকলো। চাঁদনি তখনও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তোলালো না আধার, ওভাবে ঘুমন্ত অবস্থায় পাজা কোলে তুললো ওকে। ক্যানোলা লাগানো হাতটা আলতো হাতে বুকের সাথে চেপে ধরলো। এই যে ছোট্ট হাতটা শিরায় উপশিরায় দিয়ে যতবার রক্ত চলাচল করে ততবার আধারের হৃদয়ের ধুকভুগানি দ্রুত হয়। আধার বিড়বিড় করে বলল, আমায় মায়ায় জড়ানো যায়, নিয়ন্ত্রণে আনা যায় না। রাতের এহসান বাড়িতে ফিরতে ফিরতে বেলা 12টা বাজলো। পুলিশ স্টেশন থেকে ওকে একটু কাজে যেতে হয়েছিল, এখন ওর সাবিহার সাথে বোঝাপড়া আছে। কিন্তু ও কাল রাতে সাবিহাকে কিছু বলেনি, কিন্তু ও না বলে ছেড়ে দেবে না। ওর কাছে প্রমাণ নেই সাবিহার বিরুদ্ধে, আবার প্রমাণ ছাড়া কিছু না করলেও ও জানে সাবিহা ওর কাছে অস্বীকার জানাবে না, সাবিহা ওকে মিথ্যা বলে না। কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার পর ও দেখলো সাবিহার রুমের সামনে জটলা বেঁধে আছে। সবাই উৎকীর্ণ হয়ে সাবিহার কক্ষের বাইরের দরজা বাড়ি দিচ্ছে। রাত তটিনীকেও দেখলো দরজার বাহিরে, বারান্দায় বিশৃঙ্খল অবস্থা। কবিতা এহসান দরজায় বাড়ি দিয়ে চেঁচিয়ে ডাকছে সাবিয়াকে। রাত কপালে কয়েক ভাঁজ ফেলে তাকালো, দাঁড়িয়ে থাকলো, সার্ভেন্টদের মধ্য থেকে একজনকে ডাকলো। রাতকে ঘটনার অদ্যপ্রান্ত জানালো সে। সাবিয়া গত রাত থেকে রুমবন্দি হয়ে বসে আছে। মেয়েটা শেষ রাতের দিকে কক্ষে ঢুকে দরজা খিল দিয়েছিল, সে দরজা এখনো খোলেনি। রাত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলো দরজার দিকে। ওকে দেখেই কবিতা এহসান দরজার কাছ থেকে সরে গেলেন। রাতকে উনি সহ্য করতে পারেন না, এটা যেমন সত্যি তেমন সত্যি হচ্ছে উনি সকাল থেকে অদৃষ্টে রাতকেই খুঁজে চলছেন। সাবিয়া সহি সালামত থাকলে একমাত্র রাতের গলা শুনি বের হবে, এটা ওনার জানা কথা। ওনার ছেলে মেয়ে দুটো রাতের জন্য পাগল, নিজের বাপের প্রতিও এতটা সম্মান নেই তাদের যতটা রাতের প্রতি আছে। সাদিক হোসেন বাড়িতে নেই, রেহান অদূরে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা করুন, এ বাড়ির নাটক দেখতে দেখতে ক্লান্ত ও। প্রতিটি সদস্য কি করে দুদিন পর পর এসব শুরু করে ও বুঝতে পারে না। ও যে কবে রাতের সাথে চট্টগ্রামে চলে যেতে পারবে। রাত এক পলক ওর দিকে তাকালো, আবার দৃষ্টি ফিরিয়ে শক্ত হাতে দরজার দুটো বাড়ি মারল, শক্ত গলায় ডাকলো, সাবিহা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রাত আবার ডাকলো, সাবিহা দরজা খোল। আমি জানি তোর কিছু হয়নি, আমি জানি তুই আমার কথা শুনছিস যখন কথা অমান্য করবি না। দরজা ভেঙে ঢুকতে হলে বেশি খারাপ হবে। শেষবার বলছি, দরজা খোল। রাত আরেকবার ডাকতে গেল, কিন্তু ডাকার আগেই দরজা খুলে গেল। সাবিহা বেরিয়ে এলো কক্ষ থেকে, ওর চুলগুলো এলোমেলো, বেবি হেয়ারগুলো এসে পড়েছে মুখের উপর, চোখ দুটো ফুলে গেছে। কাঁদতে কাঁদতে সব কিছু মিলিয়ে বিধ্বস্ত অবস্থা ওর। রাতের কপালে ভাঁজ পড়ল, এখনও তো ও সাবিহাকে শক্ত করে কিছু বলেনি, তাহলে মেয়েটা এমন অবস্থা করছে কেন নিজের? সাবিহার গায়ে এখনও পার্টির পোশাক, মুখে এখনো হালকা মেকআপ, যদিও বেশিরভাগ সাজগোজ চোখের জলে ধুয়ে গেছে। তবুও রাত স্বাভাবিক গলায় বলল, সবে যাও এখান থেকে, আমি একা কথা বলবো ওর সাথে। কবিতা এহসান বললেন, কি হয়েছে ওর? এভাবে কাছে কেন? কে কি বলছে আমার মেয়েকে? রাত ওনার দিকে না তাকিয়ে বিমূর্ত স্বরে বলল, আমি কথা বলছি ওর সাথে, আপনি এখন যান। ও কাল রাতে কিচ্ছু খায়নি আবরার? ওকে দেখে মনে হচ্ছে আপনার ও খাওয়ার অবস্থায় আছে। রেহান এগিয়ে এসে কবিতা এহসানকে নিয়ে গেল। সার্ভেন্টরাও চলে গেল ধীরে ধীরে। কিছু সময়ের মধ্যেই বারান্দা খালি হয়ে গেল। তটিনী গেল না, ও ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওর সাবিহার সাথে কথা বলা দরকার।
ও এটারই আশা করছিল। আধার ওকে কিছু তো বলেছে, কিন্তু কি এমন বলেছে যে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা? রাত এক পলক তটিনীর দিকে তাকালো, কিন্তু যেতে বলল না। সাবিহা ধীর পায়ে কক্ষে গিয়ে মেঝের উপর জায়গা করে বসলো। রাত কক্ষে ঢুকে অবাক হলো না, কিন্তু তটিনী চমকালো। কক্ষের অবস্থা বেহাল করে ছেড়েছে সাবিহা। কক্ষের একটা কাজও আস্ত নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে ফ্লোরে। পর্দা, বেডশিট সহ বিভিন্ন জিনিস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বালিশের তুলো উড়ছে কক্ষ জুড়ে। দেখেই বোঝা যাচ্ছে হাতের কাছে যা পেয়েছে তাই ছুঁড়ে মেরেছে ফ্লোরে। একের পর এক জিনিস ভেঙে ক্ষান্ত হয়ে তারপর কান্নাকাটি শুরু করেছে। কিন্তু হয়েছেটা কি মেয়েটার? এমন করছে কেন ও? রাত প্রথমেই প্রশ্ন ছুড়ল।